রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ না হলে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট 20 আগস্ট, ভোটার তালিকা প্রকাশ, ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে 5 সেপ্টেম্বর থেকে 11 দলের লং মার্চ, 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ। খুলে দেওয়ার প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, স্বৈরাচারের প্রতি দর্শনার্থীদের ঘৃণা। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত সরকার যদি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে তবে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভারত শেখ হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেলিম মালিকের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার 2 বছর পূর্তিতে 5 আগস্ট বাংলাদেশকে বিষোদ্গার করে সংবাদ সম্মেলন করেছেন স্বৈরাচার শেখ হাসিনা, যা নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে দেশের জনগণের মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনার কার্যক্রম বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের জায়গা তৈরি করেছে। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। এমন বাস্তবতায় বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ণয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটার সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে উস্কানি দিচ্ছে ভারত। আমাদের সার্বভৌমত্বকে সম্মান করবেন না, আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন না। আপনারা ইচ্ছা মতো, মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেয়া ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ জানিয়ে রিজভী বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ক্রিকেটার সাকিব আল হাসানকে জুলাই গণহত্যা সহযোগী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছে বলেও মনে করে দলটি। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব কথা বলেন। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন তিনি। হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকার পরেও কিছু গণমাধ্যম অতি উৎসাহী হয়ে তার বক্তব্য প্রচার করছে, যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে আসিফ। হাসিনার বক্তব্য প্রচার এমন আয়োজনে সহযোগিতার কারণে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়ার দাবি জানান তিনি। করছি যে সরকারের এই কূটনৈতিক ব্যর্থতার ফলেই কিন্তু দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগটা খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে পাচ্ছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে সরকার কূটনৈতিক এই কার্যক্রমের মাধ্যমে তাকে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যেন ভারত সরকার অংশগ্রহণ করতে না দেয় সেটা নিশ্চিত করবে এবং একই সাথে তাকে বাংলাদেশে ফিরে আনার বিষয়ে আরও বেশি তৎপর ভূমিকা পালন করবে।
শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে 256 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে কয়েকদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের দায়ের করা মামলায় অভিযোগে বলা হয়, আসামি সাকিব আল হাসান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শেয়ার বাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে বিপুল অর্থ আত্মসাৎ করে। শেয়ার বাজারের প্রচলিত আইন লঙ্ঘন করে বাজারে গুজব ছড়িয়ে কারসাজি চালান তারা। এভাবে শেয়ার বাজার থেকে 256,97,70,304 টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 সেপ্টেম্বর দিন ধার্য থাকলেও শিগগিরই দাখিল করা হবে বলে জানান কর্মকর্তারা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 20 আগস্ট ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগ্রহী প্রার্থীরা 13 আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16 আগস্ট যাচাই বাছাইয়ের পর 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। 349 জনের ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এ নিয়ে দেখুন শিউলি রায়ের রিপোর্ট। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গেল 24 জুলাই বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পদশূন্য হওয়ায় 90 দিনের মাঝে রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে ভোট করতে হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। কর্মপরিকল্পনা প্রণয়ন করে ঢাকার চারপাশের নদী দূষণ রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী ও খালপাড় রক্ষায় ঘাসের ব্যবহার নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন রংপুরের শিক্ষার্থী তনুশ্রী রায় ও সিকিউরিটি গার্ড রাকিব। হাসান মাহমুদের রিপোর্ট। বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশে বয়ে চলা নদীগুলো দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে আর অপরিকল্পিত ভয়াবহ দূষণে ধুঁকছে। এসব নদী রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার, যার প্রেক্ষিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুড়িগঙ্গা নদী পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়, এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। পরে নদী ও খালপাড় রক্ষায় ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় নদী ও খালপাড়ের ক্ষয় ও দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তারেক রহমান। রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ক্ষুদে সঙ্গীতশিল্পী তনুশ্রী রায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তার ইচ্ছা পূরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। এই দেশে এবং বিদেশে সব জায়গায় আমি একজন বিখ্যাত শিল্পী হতে চাই। আর ওনার সঙ্গে যে কথোপকথনটা সেটা অনেক একটা ইন্টারেস্টিং ছিল। উনি যখন আমাকে বলল যে তুমি কি সেই অনুশ্রী। একটি বেসরকারি ভবনের নিরাপত্তা কর্মী তাবিউল ইসলাম রাকিবও প্রধানমন্ত্রীর সাথে এদিন সাক্ষাৎ করে তার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
পাইলট প্রকল্প শেষে আগামী 16 আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের ৫ম সভা শেষে তিনি এ তথ্য জানান। বলেন ৫৬টি জায়গায় ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক বিতরণ শেষ হয় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন ৬ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য সারা দেশের তথ্য সংগ্রহ সম্পন্ন করা হবে। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মাঠ পর্যায়ে ৩ স্তরে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এই ১,৬০,০০,০০০ পরিবার বা ১,৭০,০০,০০০ পরিবার হোয়াট এভার মাইট বি দি নাম্বার, এটি আমরা 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো এবং এতে মানুষের দারিদ্রতা কমবে। সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র সূরা ফাতিহা পাঠ করা হয় এবং বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মোনাজাতে তার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। আগামী 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে এই কর্মসূচির ঘোষণা করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুক্তাঙ্গন 11 দলীয় ঐক্যের এই অবস্থান কর্মসূচি। মুষলধারে বৃষ্টির মধ্যেই 11 দলীয় শীর্ষ নেতাদের পাশাপাশি গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, বাটি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় নারী ও সিএনজি চালকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দ্রুত সমাধান না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের গ্যাস ব্লকের 2 পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে এবং পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিভিন্ন বাস স্ট্যান্ড খালি ছিল, ট্যাক্সি স্ট্যান্ড খালি ছিল, রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির 20 লক্ষাধিক লোক চাঁদাবাজিতে নেমে গেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে বিদায় নিতে হবে সরকারকে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 5 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেটে লং মার্চ করবে 11 দল। 14 নভেম্বর ঢাকায় সমাবেশ করবে তারা। আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে বৃষ্টি উপেক্ষা করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে 11 দলীয় ঐক্য। তবে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।
ফ্যাসিবাদী হায়নারা পালালেও এর কালো ছায়া এখনও দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত জুলাই সাংস্কৃতিক উৎসবে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, বিগত ১.৫ দশকে পুরো দেশ জুলুমতন্ত্রের কবলে পড়েছিল। সাংস্কৃতিক দিক থেকেও দেশকে পঙ্গু করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, সবচেয়ে বড় আগ্রাসন হলো কালচারাল ফ্যাসিজম। এ সময় সংস্কৃতির কালো ভূত এখনও দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে আধিপত্যবাদ চিরতরে বিদায় নেবে বলে মনে করেন ডাক্তার শফিকুর রহমান। জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, ২৪শে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ২৪-এর ১১ জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা কল রেকর্ডে এই তথ্য জানা যায়। মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয়। এ নিয়ে দেখুন তামজিদ সুমনের রিপোর্ট। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল দিন কেন মারো না কেন ওদের দাও কেন হালকা হয়ে যাবো। পিটাও না কেন, মারো না কেন, এভাবেই বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে নির্দেশনা দিতে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তার জবাব ছাত্রলীগ তারাই। ১৩ জুলাই শিক্ষার্থীরা যখন আন্দোলনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করে, তখন সাদ্দামকে ফোন করে এমন নির্দেশনা দেন কাদের। জমায়েত বানিয়ে জমায়েত আর বিএনপি যোগ হয়েছে, এটা কিছু করার নাই। তার যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব যোগাযোগ করছিল। এ সময় সাদ্দাম পুলিশের দোহাই দিয়ে বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে। তবে এই নির্দেশনার বাস্তবায়ন ঘটে ১৫ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। রক্তাক্ত হয় শিক্ষাঙ্গন, আর এতেই ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। বৃহস্পতিবার ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয়। ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেটি হলো 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র জনতাকে আহত করার উস্কানিদাতা হিসাবে আমরা তার এই তৎকালীন পত্র পত্রিকা উপস্থাপন করেছি। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে তদন্ত সংস্থা। আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি মানিক সহ ৮ জনকে। 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার উপরে আক্রমণের ঘটনায় তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ জাফর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। দ্রুত এই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, হাজারো মানুষের আত্মত্যাগ ও স্বৈরাচার হাসিনার নিষ্ঠুর দমনপীড়নের ইতিহাস তুলে ধরতে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরিদর্শনকে সুশৃঙ্খল করতে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। আপেল শেহারিয়ারের রিপোর্ট। জুলাই স্মৃতি জাদুঘরে ছোট ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মোহাম্মদ হাসান। জাদুঘরের প্রতীকী গণকবরে খুঁজে ফিরছেন ২৪-এর ১৯ জুলাই উত্তাল দিনে যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিতে শহীদ বড় ছেলে সজল মিয়াকে। আমাদের অনেক আগ্রহ ছিল জিনিসটা দেখার জন্য। আমাদের সারা বাংলাদেশের শহীদের স্মৃতিগুলো এখানে কিভাবে আছে, কোন জায়গায় কী ধরনের স্মৃতিগুলো আছে দেখার জন্য আমাদের খুব আগ্রহ ছিল। আজকে চলে আসি, ওর মারও অনেক আগ্রহ যে আমার সন্তানের স্মৃতিটা কোন জায়গায় আছে একটু দেখতে চাই।
সকলের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই ফ্যাসিবাদী নিষ্ঠুরতার নির্মম ইতিহাসকে কাছ থেকে দেখতে শহীদ পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। কেউ খুঁজছেন স্মৃতির পাতা, কেউ ফিরে যাচ্ছেন জুলাইয়ের উত্তাল দিনগুলোয়। স্মৃতিগুলো সংরক্ষণ করা হচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জুলাইকে ধারণ করতে। এখানে এই জাদুঘর দেখতে আসছি, খুবই ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, যা বলার মতো না। যে আমরা যেটা করছি আসলে ভিতরে এসে দেখতেছি না, সেটাই অন্যরকমের দেখতেছি। জাদুঘরের মূল ভবনের নিচতলায় রাখা আছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের দমন পীড়নের স্মৃতিচিহ্ন। শাপলা চত্বরের গণহত্যার ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে। গণহত্যার ডকুমেন্টারিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সংবাদের ফুটেজও রয়েছে। যে রুমে বসে টেলিফোনে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছেন, সেখানেও উৎসুক মানুষের ভিড়। শুনছেন কিভাবে নাগরিকদের হত্যার আদেশ দিয়ে মসনদ রক্ষার শেষ চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। ভবনের দ্বিতীয় তলায় রাখা আছে জুলাই বিপ্লবের নানা আলোকচিত্র, সংরক্ষিত দলিল, ব্যবহৃত সামগ্রী আর শহীদদের স্মৃতিচিহ্ন। যেই জিনিস দেখলাম আমার জীবনে, এটার ভিতরে এমন জিনিস আর জীবনে দেখতে পারতাম না। প্রতীকী আয়নাঘর, এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে আয়নাঘরের ভয়াবহতাটা। ছেলেকে দেখাচ্ছি যে স্বাধীনভাবে কিভাবে বাঁচতে হবে। হাসিনার বেডরুমের একটি খাট স্থান পেয়েছে জাদুঘরে। খাটের ওপরে রাখা আছে সৌদি প্রবাসী আবু ইসাকের রক্তে ভেজা শার্ট, গেঞ্জি ও প্যান্ট। প্রতিদিন সকাল 11টা থেকে 6টা পর্যন্ত অনলাইন কিংবা সরাসরি এসে টিকিট কেটে প্রবেশ করা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, সংগ্রাম, আত্মত্যাগ ও জন আকাঙ্ক্ষার ইতিহাস সযত্নে রাখা হয়েছে জাদুঘরে। দর্শনার্থীদের প্রত্যাশা শুধু অতীতের স্মৃতি সংরক্ষণ নয়, বরং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, যে মুক্ত চিন্তা, মানবিক মূল্যবোধ, গণতন্ত্রের আঁতুড়ঘর হিসেবে থাকবে এ জাদুঘর। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, জুলাই স্মৃতি জাদুঘর, ঢাকা। প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের 9 বছর পূর্তি উপলক্ষে নবম হাসপাতাল দিবস উদযাপন করেছে হাসপাতালটি। দিনটি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, পরিচালক আবু খালেদ মোহাম্মদ রায়হান, ডাক্তার আবু বকর সিদ্দিক, আবু নাইম মোহাম্মদ রাফি, ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডক্টর একেএম নাসির উদ্দিন সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারী। চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে দেশের ইতিহাসে সর্বোচ্চ 50% প্রবৃদ্ধি দরকার। এই চ্যালেঞ্জ এনবিআর নিতে চায় বলে জানান সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব। দুপুরে ঘোষিত বাজেটে বিনিয়োগ বিষয়ক উদ্যোগ নিয়ে বিডা আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কোনো আলাদা বিষয় নয়, এটি বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানেরই ফলাফল। তাই দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের লক্ষ্যে এবার 5 বছরের খাত ভিত্তিক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে। বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে নবায়নযোগ্য শক্তি, বিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি, ওষুধ, পোশাক, চামড়া সহ গুরুত্বপূর্ণ খাতে নীতির ধারাবাহিকতা ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজেটে সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। বলেন, জ্বালানি সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে বাংলাদেশ নারী দলের জন্য চীনে 15 দিনের প্রস্তুতি ক্যাম্প করতে আলোচনা চলছে, জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মারুফা আক্তার কিরণ। জেএফএ অনূর্ধ্ব 14 ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংশ্লিষ্ট সংবাদ সম্মেলনে এসব কথা জানান কিরণ। এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি, যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায় তাহলে একটু ভালো হবে। আমরা এখন প্ল্যানিংয়ে আছি, এখনো ফাইনাল হয়নি।
এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে সাফল্যের প্রত্যাশা নিয়ে চীনে যাচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। 10 থেকে 12 আগস্ট লিশুই শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের হয়ে অংশ নেবেন 22 জন স্কেটার। 12 জন নারী ও 10 জন পুরুষ স্কেটার সহ 5 জন কর্মকর্তাকে নিয়ে 27 সদস্যের প্রতিনিধি দল রাতে চায়না সাউদার্নে রওনা দেবে। স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গতবারের আন্তর্জাতিক আসরে 2টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবারও পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের স্কেটারদের। এরই সাথে শেষ করছি রাতের খবর, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ না হলে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট 20 আগস্ট, ভোটার তালিকা প্রকাশ, ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে 5 সেপ্টেম্বর থেকে 11 দলের লং মার্চ, 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ। খুলে দেওয়ার প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, স্বৈরাচারের প্রতি দর্শনার্থীদের ঘৃণা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।